অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকের আলোচনার বিষয় যক্ষ্মা, কারণ, চিকিৎসা ও সতর্কতা। আজ আমাদের সাথে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আব্দুস শাকুর খান। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। যক্ষ্মা নিয়ে একটু আলোচনা করতে চাই। শুরুতেই বুঝতে চাই যক্ষ্মা বিষয়টা আসলে কি। টিবি আমরা বলি, যেটা আমরা যক্ষ্মা বলি অথবা টিবি বলি, যেটাই বলি, এটা একটা সংক্রামক ব্যাধি। যখনই এটা সংক্রামক ব্যাধি, তার পিছনে সংক্রমণের একটা জীবাণু আছে, অর্থাৎ এক যক্ষ্মার জীবাণু দিয়ে যক্ষ্মা হয়। এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, প্রধানত যেখানে হয়ে থাকে সেটা হচ্ছে ফুসফুস। সেজন্যই আমরা যক্ষ্মাটা সংক্রামক ব্যাধি, যেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, প্রধানত ফুসফুসে হয়, অন্যান্য যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, ফুসফুসের যক্ষ্মা এটা আসলে কমন, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। অন্যান্য জায়গায় যেমন কিভাবে হতে পারে এটা? সংক্রামক ব্যাধি তো জীবাণুর আক্রান্তের মাধ্যমে হয়, তো এটার রুট অফ এন্ট্রি যেটা বলা হয়, যে শরীরে কিভাবে আসে, প্রধানত এটা হচ্ছে শ্বাসনালীর মাধ্যমে আসে, শ্বাসের সাথে জীবাণুটা গ্রহণ করা হয়। এটা যদি ফুসফুসের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তো সেটা ফুসফুস আক্রান্ত করলো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের শরীরে কিছু সিস্টেম আছে, যেমন ব্লাড আছে, লিমফেটিক্স আছে, এটার মাধ্যমে যেখানেই প্রবাহ যায় শরীরে, সেখানে যে যক্ষ্মাটা জীবাণুটা বাসা বাঁধতে পারে। যেমন আমাদের লসিকা গ্রন্থি আছে অনেক, যেটাকে আমরা লিম্ফ নোডস বলি। সেকেন্ড কমন জায়গা হচ্ছে লিম্ফ নোডস, অর্থাৎ শরীরে বিভিন্ন জায়গায় লিম্ফ নোড ফুলে গোটার সৃষ্টি করে। তাছাড়া আপনি জানেন যে হাড়ে হতে পারে, জয়েন্টে হতে পারে, এবং শরীরের যে কোনো জায়গায় হতে পারে। সেই বিবেচনায় যক্ষ্মাকে আমরা ওরকমভাবে বিভক্তিও করে থাকি বা শ্রেণীবিন্যাস করে থাকি। আচ্ছা, আমি একটু ভালোভাবে আর একটু বুঝতে চাই যে ক্যান্সার হলে আমরা ঘা ভাবি সাধারণত, মানে সেই জায়গাটায় আসলে ইনফেকশন হয়, পরবর্তীতে ঘা হয়। আমি যদি বাংলায় বলি সহজভাবে, তারপর ট্রিটমেন্ট শুরু হয়। যক্ষ্মাটা আসলে কি চাই, মানে যক্ষ্মাটা আসলে কি সৃষ্টি করে সেখানে? যক্ষ্মা যেহেতু এক জীবাণু দ্বারা আক্রান্ত হয়, এই জীবাণু যে প্রথমে ইনফ্ল্যামেশন তৈরি করে, যেটা আপনাকে বলেন ক্ষত সৃষ্টি করে। আচ্ছা, এই ক্ষত থেকে আপনার ক্ষতের গভীরতা যেমন হয় সেই ধরনের উপসর্গ হয়। যেমন ওখান থেকে যক্ষ্মা দিয়ে আমরা সফট লিশন বলি, লাঙে যেমন লিশন তৈরি করে, ওখানে ফোড়া তৈরি করতে পারে। একই সাথে যক্ষ্মার কারণে ফুসফুসে পানি আসতে পারে, পেটে যক্ষ্মা হলে পেটে পানি আসতে পারে, অর্থাৎ নানান রকম। আর লিম্ফ নোড যেটা বললাম, সেটা লিম্ফ নোডটা যেমন শুধু ফুলে যেতে পারে, আবার লিম্ফ নোডটা ফুলে যেয়ে বেশি আক্রান্ত হয়ে ওখানেও অ্যাবসেস বা কোল্ড অ্যাবসেস তৈরি করতে পারে। একদম পুরোপুরি মানে ক্লিয়ার। দর্শকরাও আশা করি বুঝতে পেরেছে, যক্ষ্মা সম্পর্কে একটা ধারণা পেয়েছে। এই যে যক্ষ্মা বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুসে হয়, আমরা দেখি যক্ষ্মা হলে একটা সময় শুনতাম যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা। এখন তো রক্ষা হয়, যক্ষ্মা ট্রিটমেন্ট বের হয়েছে। কারণগুলো কি, যক্ষ্মা আসলে কেন হয়? আচ্ছা, প্রথমত আপনার যে কথাটা দিয়ে আপনি শুরু করলেন, এইটা অনেক প্রাচীন শব্দ। আর যক্ষ্মা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা অনেক প্রাচীনতম একটা অসুখ। অনেক আগে এটা আবিষ্কার হয়েছে, যখন এটার জন্য নিরাময়কারী ঔষধ ছিল না, এবং অনেকাংশে যক্ষ্মা রোগীকে দূরে ফেলে আসা হতো, যে এখান থেকে যেন আর কোনো সংক্রমণ হয় না। তখনকার সময়ের বাক্য ছিল এটি। কিন্তু বহুদিন ধরে আমাদের পৃথিবীতে যক্ষ্মা চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণ ঔষধ এসেছে, এবং সেই ঔষধগুলো যক্ষ্মাকে সম্পূর্ণ নিরাময় করতে পারে। অর্থাৎ আগের প্রবাদটি এখন আর প্রযোজ্য নয়। হ্যাঁ, তাহলে হচ্ছে কারণগুলো আসলে কি, যক্ষ্মাটা আসলে কেন হয়? যক্ষ্মা মূলত যেটা আপনি প্রশ্ন করেছেন, কারণ তো যক্ষ্মার জীবাণু। এখন কথা হলো এই যক্ষ্মার জীবাণুটা মানুষের মধ্যে সংক্রমিত হবে, এটাই স্বাভাবিক প্রবণতা। তো এটা যেহেতু সংক্রামক ব্যাধি, তাহলে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। বিশেষ করে আমি বলেছিলাম যে ফুসফুসে বেশি যক্ষ্মা আক্রান্ত হয়। তো ফুসফুসের যক্ষ্মাটি বাতাসের মাধ্যমে, অর্থাৎ কাশি, হাঁচি এবং তার যে নির্গত যে কফ, সেটা থেকে জীবাণু নির্গত হয়, সেটা বাতাসের সাথে মিশে পরবর্তীতে আরেকজনকে সংক্রমিত করে। এখন প্রশ্ন হলো কেন হয়? এই যক্ষ্মা তাদেরই বেশি হবে যেখানে আপনার পুষ্টিহীনতা থাকবে, আনহাইজেনিক লাইফ থাকবে, ঘন বসতি থাকবে, সেখানে একের থেকে অন্যের মধ্যে ছড়িয়ে যায়। আরেকটি কথা হলো, যক্ষ্মা নিয়ন্ত্রণ করতে হলে যক্ষ্মা যাদেরকে হয় তাদের অতি শীঘ্র যক্ষ্মা নির্ণয় করতে হয় এবং চিকিৎসা দিতে হয়, এবং এক ধরনের আইসোলেশন, সে যেন কিছু পদ্ধতি অবলম্বন করে যারা একজন থেকে আরেকজনে না যায়।
এইটা আমাদের মতো দেশ যেখানে যক্ষ্মাপ্রবণ দেশ, সেখানে দেখা যায় এই যক্ষ্মা রোগীর সংখ্যা অনেক বেশি, মানুষের অনেকটা সচেতনতার অভাব এবং অনেক দেরিতে ডায়াগনোসিস হলে উনি যতদিন কমিউনিটিতে থাকলেন তার কিন্তু অবস্থান থেকে আরেকজনের মধ্যে এই রোগটা ছড়িয়ে যায়। এবং এটা যেহেতু একটি সংক্রামক ব্যাধি এবং বিভিন্ন কারণের সাথে জড়িত এবং সেই সাথে একটা জীবাণু জড়িত, এইটা আমাদের মতো ক্লাইমেটে, আমাদের মতো ঘনবসতি দেশে এটা নিয়ন্ত্রণ করা এখনও কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা অনেকাংশেই চিকিৎসা ভালো দিচ্ছি, নির্ণয় করার জন্য পরীক্ষা নিরীক্ষাও ভালো আসছে, কিন্তু যেহেতু এখানে দেখা যায় যে রোগটা যখন ধরা পড়ে তার অনেক আগেই তার হয়েছিল, সেটা ইতিমধ্যেই সংক্রমিত করে ফেলছে অনেককে, যার জন্য এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। আপনার কথার মধ্যে পুরো বিষয়টা চলে আসছে, তারপর আমি একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই পরিবেশ, বায়ু মানে আমাদের বাতাস কিংবা হচ্ছে রান্নাঘরের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, এসব কি কোনোভাবে যক্ষ্মার জন্য দায়ী? আপনি খুবই একটা ভালো সম্পূরক প্রশ্ন করেছেন। আমরা যত ভালো থাকব, অর্থাৎ আমাদের স্বাস্থ্য যেমন ভালো থাকে, আমাদের আবহাওয়া বা বায়ুমণ্ডল যদি ভালো থাকে, এয়ার পলিউশন যদি কম থাকে, তাহলে আমাদের ফুসফুস অনেকটা হেলদি থাকবে। একটা কথা খুবই প্রযোজ্য, যার ফুসফুস যত ভালো তার রোগ প্রতিরোধ ক্ষমতা, বিশেষ করে ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা তত ভালো। এখন এই যেগুলো বললেন, ধোঁয়া, সিগারেট, তারপরে পরিবেশ দূষণ, এগুলো প্রতিনিয়তই আমাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করছে। এবং এই ক্ষতিগ্রস্ত ফুসফুসের মধ্যে কারো সিওপিডি হচ্ছে, কারো অ্যাসমা হচ্ছে, আপনি জানেন যে আরও কিছু ক্রনিক লাংসের ডিজিজ হচ্ছে। তাদের জন্য বিশেষ করে এই যক্ষ্মা হওয়ার প্রবণতা বেশি, কারণ এই জীবাণুকে প্রতিরোধ করার মতো ক্ষমতা তাদের কম থাকে। আরেকটি সম্পূরকভাবে আমি বলতে পারি, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে ডায়াবেটিস, কিডনির অসুখ, ক্যান্সার চিকিৎসা নিচ্ছে যারা, তাদের কিন্তু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই সংক্রমণটা তাদের মধ্যেও অনেক সময় বেশি দেখা যায়। এখানে কি বয়সের কোনো বিষয় থাকে? আমরা মানে ছোটবেলা থেকে যেটা দেখে আসছি, যে অনেক গ্রামে দেখে আসছি যারা বৃদ্ধ পুরুষ অথবা মহিলা খুব কাশছেন, দেখা যাচ্ছে যে শরীর লিকলিকে হয়ে যাচ্ছে, এটা কি যক্ষ্মার কোনো রকম প্রভাব বলা যায়? এর মধ্যে একটি প্রভাব যক্ষ্মার, সম্পূর্ণটা বলা যাবে না, তবে আমরা জানি এক্সট্রিম এজ গ্রুপ যেটা আছে, একদম বাচ্চাদের এবং বয়স্কদের ইমিউনিটি কম থাকে। বয়স্কদের হতে বয়সজনিত কারণে, আর ছোটদের হচ্ছে তারা অন ডেভেলপমেন্ট থাকে, তাদেরও প্রতিরোধ ক্ষমতা ওই সময়টা কম থাকে। তাদের মধ্যে যেমন প্রবণতা বেশি, এবং আমাদের যে বয়সটায় মানুষ কর্মে থাকে, কাজকর্মে থাকে, অর্থাৎ ঘরের বাইরে যায়, স্কুলে, কর্মস্থলে, তাদের এই বাইরে এক্সপোজারের কারণে একের থেকে অন্যের সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। সো সব বয়সেই যক্ষ্মাটার প্রবণতা বেশি থাকে এই বিশেষ কারণে। আর যেটা বললেন বয়স্কদের স্বাস্থ্য খিনখিনে হয়ে যায় বা রুগ্ন হয়ে যায়, রুগ্ন হওয়ার অনেক কারণ থাকে, তার মধ্যে একটি কারণ যক্ষ্মা। আচ্ছা, এই ক্ষেত্রে চিকিৎসা তো জানবই, উপসর্গগুলো একটু জেনে নেই। মানে উপসর্গগুলো আসলে আমরা কিভাবে বুঝবো একজন মানুষের যক্ষ্মা হয়েছে? আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যক্ষ্মা শরীরের যে কোনো জায়গায় হয়। যেহেতু যে কোনো জায়গায় হয়, তাহলে কোথায় যক্ষ্মাটা হচ্ছে সেটার উপর উপসর্গ নির্ভর করে। যেহেতু প্রধানত ফুসফুসকে প্রায় 90% বা 70 থেকে 90% ক্ষেত্রে ফুসফুসে হয়, ফুসফুসে যক্ষ্মার উপসর্গ হচ্ছে কাশি প্রধানত। এটা শুকনো কাশি হতে পারে, কাশির সাথে কফ আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কাশির সাথে রক্ত আসতে পারে। এছাড়া জ্বর, বিশেষ করে জ্বরটা আমরা বলি ভাটিবেলা, অর্থাৎ দুপুরের পর থেকে যে জ্বরটা হয়, এটা একটু লো গ্রেড, খুব বেশি জ্বর না, অনেক সময় শুয়ে নেওয়া যায়। আরেকটা হলো রাতে ঘাম দিতে পারে, খাওয়ার ক্ষুধাটা কমে যায় এবং অবশ্যই স্বাস্থ্যহীনতা হয়। এটা হচ্ছে মূল যে সমস্যা, মোটা দাগে যদি বলি। আর এটা যদি ফুসফুসে হয়, আবার কোনো কোনো সময় ফুসফুসের পর্দাতে হয়, যেটা আমরা টিউবারকুলার প্রলিফিউশন বলি। দেখবেন দেখা যায় ইনসিডেন্টালি অথবা প্রয়োজনের খাতিরে এক্সরে করতে যেয়ে তার ওখানে পানি পাওয়া গেল, যেটাকে আমরা প্লুরালিফিউশন বলি। সেই ক্ষেত্রে পুরোপুরি ফুসফুসের যক্ষ্মার মতো উপসর্গ না থাকলেও কাছাকাছি উপসর্গ, যে লঘুমাত্রার জ্বর এবং যেটা ইন্টারমিটেন্ট, কখনো কখনো থাকছে কখনো থাকছে না, সেটা যেমন থাকে, তখন কি কাশি হয়? কাশি, এই ক্ষেত্রেও কাশি হতে হয়, পারে। কোনো কোনো ক্ষেত্রে বুকে ব্যথা হয় এবং তারও স্বাস্থ্যহীনতা ঘটে। আর তাছাড়া শরীরের অন্যান্য জায়গার মধ্যে, যেমন লিম্ফ নোডে যখন টিবি হয়, অনেক সময় যে কনস্টিটিউশনাল সিমটমস বলি, যে জ্বর, ওইটা ওইভাবে হয়তো থাকবে না, কিন্তু দৃশ্যমান তার গোটা থাকবে। এই গোটাটা আমরা পরীক্ষা করলে সেটা টিবি পাই। আর শরীরের অন্য যেখানেই হবে, সেই মানে সংশ্লিষ্ট জায়গার কিছু উপসর্গ আলাদাভাবে হয়, সেগুলো বিস্তারিত না হয় নাই বললাম।
হ্যাঁ, সময়েরও একটা ব্যাপার আছে, কারণ আমরা চিকিৎসা নিয়ে কথা বলবো। আমরা আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল শাকুর খান। আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যক্ষ্মা কারণ, চিকিৎসা ও সতর্কতা নিয়ে আলোচনা করছি। আমরা কারণগুলো জানলাম, চিকিৎসার বিষয়ে আসতে চাই, সতর্কতার বিষয়ে আমরা আসতে চাইব। সেটি হচ্ছে যে আমরা রোগটা নির্ণয় আসলে কিভাবে আপনারা করেন, সেই বিষয়ে একটু জানতে চাই। আমাদের চিকিৎসা বিজ্ঞানে একটা কথা আছে যে সকল রোগের ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে হিস্ট্রি। অর্থাৎ যিনি আক্রান্ত বা অসুস্থ, ওনার কী ধরনের অসুস্থতা, তার কাশি কত দিনের, জ্বর কত দিনের, কিভাবে আসে, বিস্তারিত আমরা জানি, এটাকে বলা হয় হিস্ট্রি। দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট। আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? সেটা হচ্ছে মানে যক্ষ্মায় সাধারণত কাশি কতদিন থাকে? হ্যাঁ, আমরা বলি যে দীর্ঘমেয়াদী কাশি, তবে আমরা সবসময় বলি 2 সপ্তাহ বা তার অতিরিক্ত যদি কারো কাশি থাকে, কফ বা কাশি থাকে, সেই ক্ষেত্রে আমরা সন্দেহের মধ্যে আনতে পারি। তো সেই বিবেচনায় দীর্ঘমেয়াদী কাশি, জ্বর ইত্যাদি যাদের উপসর্গগুলো থাকে, এটা ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় হিস্ট্রি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট পার্ট। তার পরবর্তীতে সেই অনুযায়ী যক্ষ্মাটি নির্ণয় করার জন্য আমাদের কয়েকটি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। আমি মূলত ফুসফুসে যক্ষ্মার বিবেচনায় বলছি যে এখানে এক্স-রে বা বুকের এক্স-রে যেটা করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে এক্স-রেতেই আমরা যক্ষ্মার স্পট পেয়ে থাকি। এছাড়া যেহেতু ফুসফুসে যক্ষ্মা হলো বা কাশি হচ্ছে, তার যে কফটা আছে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আলামত। কারণ এটাকে আমরা পরীক্ষা করি মূলত। আগে আমরা এটার মধ্যে মাইক্রোস্কোপিক একটা এক্সামিনেশন করতাম, এএফবি দেখতাম আর কি। এখন বিজ্ঞানের উন্নতির সাথে অনেকগুলো আমাদের অপশন এসে গেছে। তার মধ্যে জিন এক্সপার্ট বলে একটা টেস্ট আছে, যেটা পিসিআর টেস্ট, মলিকুলার টেস্ট, এটার মাধ্যমে নির্ণয় করা হয়। আর কোনো ক্ষেত্রে আরেকটি স্পেশাল পরীক্ষার প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে তার কফ নাই, কাশি আছে কিন্তু আমার কফটা দরকার। সেই ক্ষেত্রে আমরা বিশেষ ক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে ওখান থেকে যে ওয়াশটা নিয়ে আসি, সেটার পরীক্ষা করে আমরা জীবাণুটা দেখার চেষ্টা করি। আরেকটি কথা হলো যে সামগ্রিকভাবে টোটাল কাউন্ট অ্যান্ড আদার্স অ্যাসোসিয়েটেড জিনিস আছে, সেটা দিয়ে আমরা রোগ নির্ণয় করি। বেশিরভাগ ক্ষেত্রে এই যা বললাম সবগুলো পরীক্ষা না করেও যক্ষ্মা নির্ণয় করা যায়, বিশেষ করে এক্স-রে এবং কফ পরীক্ষা। আচ্ছা, যদি এখানেই প্রমাণিত হয়ে যায় আর উপসর্গগুলো যদি সমর্থক হয়, তাহলে সেই রোগটা নির্ণয় করে চিকিৎসা শুরু করা হয়। আচ্ছা, একটা সময় ছিল যখন যক্ষ্মা হলে মানুষ মারা যেত, অনেক আগের সময়। মারা যেত কেন আসলে? মানে ট্রিটমেন্ট প্রথম যখন মারা যেত, আমি বলেছি শুরুতেই যে এটা একটা প্রাচীনতম অসুখ। আমাদের অনেক জগৎ বিখ্যাত মানুষ কিন্তু যক্ষ্মা আক্রান্ত হয়ে মারা গেছেন। আবার অনেক জগৎ বিখ্যাত মানুষ যক্ষ্মার পূর্ণাঙ্গ চিকিৎসা নিয়ে ভালো আছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। আগেকার সময় যেহেতু আমরা বললাম যে বিজ্ঞানের অতটা অগ্রযাত্রা ছিল না, ওইভাবে ঔষধ ছিল না, তখন মারা যাওয়ার হার অনেক বেশি ছিল। এখন দেখা যাচ্ছে যক্ষ্মাটা যদি যথাসময়ে নির্ণীত হয় এবং যক্ষ্মার চিকিৎসায় বেশিরভাগ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। যক্ষ্মায় মৃত্যুর হার এখনও যথেষ্ট আছে, সেটা বিশেষ ক্ষেত্রে। তবে যক্ষ্মা নির্ণয় করে যক্ষ্মার চিকিৎসা দিলে বেশিরভাগ মানে কি বহুলাংশেই এটা নির্মূল হয়ে যায়, নিয়ন্ত্রণ হয়ে যায় এবং সুস্বাস্থ্যের সাথে সে বাস করতে পারে। মানে একদম নির্মূল হয়, আবার নিয়ন্ত্রিত থাকা যায়। আমি কথাটি এই জন্য বললাম যে বেশিরভাগ ক্ষেত্রেই যক্ষ্মা চিকিৎসার মাধ্যমে ভালো হয়। কোনো ক্ষেত্রে, সব রোগের ক্ষেত্রেই দেখবেন যে কিছু জটিলতা বা কমপ্লিকেশনস বলি, সেটা খুব স্বল্প মাত্রায় হয়। সেই ক্ষেত্রেও আমাদের বিশেষ ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় আমরা চিকিৎসা দিয়ে থাকি। আচ্ছা, তার মানে ভালনারেবল কারা? আমি যদি বলি তাহলে যারা হচ্ছে ডায়াবেটিস, প্রেশার, বয়স্ক লোক। আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এখন এটা তো মোটা দাগে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আমি বললাম শিশুরাও ভালনারেবল। বয়স্ক যাদের অটোমেটিক্যালি বয়সের কারণে ইমিউনিটি কমে গেছে, তারাও ভালনারেবল। কর্মক্ষম ব্যক্তি কিন্তু তার মধ্যে কিছু অসুখ আছে, যেমন শ্বাসনালীর অন্যান্য ক্রনিক অসুখ আছে অথবা কিডনি ডিজিজ আছে, ডায়াবেটিসের কথা আপনি বললেন, তাদের তো মূলত আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ডায়াবেটিস রোগীদের কিন্তু ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করে, সকল ডায়াবেটিসের কথা বলছি না, যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের মধ্যে কিন্তু এই রোগটি হওয়ার প্রবণতা বেশি। ঝুঁকিপূর্ণ যারা, তাদের কথা শুনলাম।
একটু ট্রিটমেন্টের বিষয়ে আসতে চাই, মানে কতদিন ধরে ট্রিটমেন্ট করতে হয়, আর যক্ষার কি কোনো স্টেজ রয়েছে? কেউ যদি প্রাথমিক অবস্থায় যায় তার নিশ্চয়ই সুস্থ হতে ভালো মানে অল্প সময় লাগে। যক্ষা তো একটা ক্রনিক অসুখ। হ্যাঁ। এটা যতদিন আপনার শরীরে বাধাহীনভাবে চলবে, শরীরের কিছু ক্ষতি করতে থাকবে এবং পার্মানেন্ট ড্যামেজও করে, আচ্ছা। ফাইব্রোসিস করে ফেলে। তো যক্ষাটা যত তাড়াতাড়ি নির্ণয় করে চিকিৎসা শুরু করা যায়, তার ফলাফল তত বেশি ভালো। তো যক্ষার যে চিকিৎসা, যেহেতু এটা একটা ক্রনিক অসুখ এবং এটা আমাদের এই যক্ষার জীবাণুটা নিয়ন্ত্রণ করতে সময় লাগে, সেই জন্য এর চিকিৎসাটাও দীর্ঘমেয়াদী। সর্বনিম্ন এবং সাধারণত যেটা চিকিৎসা দেওয়া হয় সেটা টোটাল 6 মাস। তার মধ্যে আবার দুটো ফেজ আছে। একটা ফেজ হচ্ছে ইন্টেন্সিভ ফেজ, এখানে আমরা 4টি ড্রাগ দিয়ে থাকি, একত্রে 4টি ড্রাগ, তার ওজন অনুপাতে কিছুটা বয়স ভিত্তিকভাবে শ্রেণীবিন্যাস আছে, সেইভাবে 2 মাস দিই। পরবর্তী 4 মাসে আমরা দুটো ওষুধ কমে যায়, সেইভাবে 6 মাস। এটা হচ্ছে সাধারণ, যেটা কমনলি ফলো করা হয়। আর স্পেশাল কিছু কেস আছে, যেমন ফুসফুসের বাহিরে লসিকা গ্রন্থি বলেন, হাড়ে বলেন, জয়েন্টে বলেন, সেই ক্ষেত্রে যক্ষার মেয়াদটা মানে চিকিৎসার মেয়াদটা আরও দীর্ঘ হয়। সেই ক্ষেত্রে প্রথম 2 মাস ঠিক থাকে, পরবর্তী মেয়াদটাকে বাড়িয়ে 1 বছর বা 1.5 বছরও করার বিধান আছে। এটা হচ্ছে তার পরিস্থিতির বিবেচনায়। আরেকটি বিষয় হচ্ছে যক্ষা ইন স্পেশাল সিচুয়েশন, অর্থাৎ একটা মানুষ যেমন সুস্থ মানুষ, আদারওয়াইজ কোনো সমস্যা নেই, তার যক্ষা একরকম। আবার অনেকে আছেন কমপ্লিকেটেড, আমি যক্ষার ওষুধ দিব, তার কিডনি দুর্বল, লিভার দুর্বল, তাদের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রিত ঔষধ দিতে হয়, কিছু পরিবর্তিত মাপ দিতে হয়। সেই ক্ষেত্রে এই মেয়াদটার ভ্যারিয়েশন হয়। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আসলে দর্শকরা আশা করি উপকৃত হচ্ছে। আমি একটু সচেতনতার বিষয়ে আসতে চাই। হাজব্যান্ড ওয়াইফ কিংবা ফ্যামিলির মধ্যে কারো একজনের যক্ষা হলো, বাচ্চারও হতে পারে বা যে কারো হতে পারে, যক্ষা যার হলো সে কি সবসময় মাস্ক পরে থাকবে? তাকে কি আলাদা করে রাখতে হবে? অন্যান্যরা সচেতন কিভাবে থাকবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসচেতনতার ক্ষেত্রে। আমি একটু আগে বললাম যে যক্ষার জীবাণুটা বায়ু দ্বারা বাহিত হয়, অর্থাৎ কাশি থেকে, একজনের যক্ষা আক্রান্ত রোগীর কাশি থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যায়। হ্যাঁ, আমার যদি যক্ষা থাকে, আমি যদি এখন কাশি দেই, তাহলে তো সেটা আপনার মধ্যে ছড়িয়ে যেতে পারে। হ্যাঁ, ছড়ানোর সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে প্রথম যেটা কথা সেটা হচ্ছে, যতদিন উনি চিকিৎসা নিচ্ছেন না বা চিকিৎসার দ্বারা একটা পর্যায়ে নিয়ন্ত্রিত হচ্ছেন না, ততদিন যক্ষা আক্রান্ত রোগী মাস্ক পরলে অন্তত তার সাথে যারা থাকেন পরিবারের সদস্যদেরই বলবো, প্লাস আপনি যেখানে যেখানে কাজ করছেন সেখানে আপনার কলিগদের জন্য নিরাপদ হবে, যার যক্ষা হয়েছে সে যদি মাস্ক ব্যবহার করে। আমরা অবশ্য একটা কথা বলি যে আমরা 2 থেকে 3 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে মূলত যক্ষা জীবাণুটা নিয়ন্ত্রিত হয়ে যায়, তখন সম্ভাবনা কম থাকে। আমি তাও বলবো যে যারা যক্ষার ঔষধ গ্রহণ করছে যক্ষা হওয়ার কারণে, তারা মাস্ক ব্যবহার করলে তার সংস্পর্শে যারা আসছে তারা অন্তত নিরাপদ থাকবে। মানে যতদিন ট্রিটমেন্ট চলবে। যতদিন ট্রিটমেন্ট চলবে, বিশেষ করে প্রথম 2 মাসের জন্য সতর্ক থাকা ভালো। আরেকটি কথা হচ্ছে, আপনি বললেন যে সচেতনতার কোনো বিকল্প এই ক্ষেত্রে নাই, কারণ আমরা দুইভাবে সচেতন হব। একটা হলো, যক্ষা যেহেতু একটি দীর্ঘমেয়াদী অসুখ এবং এটা ক্ষতি করে, বাট চিকিৎসা করলে ভালো হয়ে যায়, তো যাদের আমাদের দীর্ঘমেয়াদী কাশি, বিশেষ করে 2 সপ্তাহের বেশি কাশি থাকবে, অথবা ওই যে উপসর্গগুলো বললাম, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে অথবা জ্বর আসছে যেটা অনিয়মিতভাবে আসছে, সেই ক্ষেত্রে প্রথম কাজটি হলো চিকিৎসকের শরণাপন্ন হওয়া। চিকিৎসকের শরণাপন্ন অথবা চিকিৎসালয়ে গেলে যেটা হবে, যত তাড়াতাড়ি কারো ডায়াগনোসিস হবে, তার নিজের জন্য যেমন সুবিধা, একই সাথে তার সমাজের জন্য, যাদের সংস্পর্শে উনি আসছেন তাদের মধ্যে ছড়িয়ে যাওয়ার প্রবণতাও কম হবে। সেই ক্ষেত্রে যদি আমি সচেতন হয়ে এই ব্যাপারটা লক্ষ্য করি, তাহলে আমি উপকৃত হব, সমাজে উপকৃত হবে। মানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আজকে জানা হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।